এই মুক্তিযুদ্ধ আপনি বলছেন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের কথা বলবেন না, ফজলুর রহমানের প্রসঙ্গটা বলছিলেন। কিন্তু আজকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে বলছিলেন যে আমি জানি না আসলে তাচ্ছিল্যই লাগলো কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে সেটাও আপনি একটু বলবেন, যে একাত্তর বাহাত্তর করতে করতে স্মৃতি বিস্মৃতি হয়ে যাচ্ছে। আমরা পড়ে আছি একাত্তর নিয়ে, একাত্তর বাহাত্তর করতে করতে স্মৃতি বিস্মৃতি, মানে একাত্তর বাহাত্তর করতে করতে স্মৃতি বিস্মৃতি হয়ে যাওয়ার মতো অবস্থা কি চলে আসছে, মানে এত বেশি সময় হয়ে গেছে? না, যিনি যিনি একাত্তর স্মৃতিতে থাকে না তার রাজনীতি করা উচিত, বিশেষ করে জামাতের বাইরে যে দলেরই হোক তার রাজনীতি করা উচিত না। তিনি তার আমি বলবো বিভ্রাট ঘটে গেছে, তিনি রাজনীতির থেকে সরে পড়া উচিত। বিএনপির তো থাকাই উচিত পরিষ্কার, আওয়ামী লীগের না বিএনপির না অন্য কোনো দলের। একাত্তরকে যে ভুলে যায় সে তো দেশ দেশ চায় না। সে দেশের, সে তো রাজাকার, সে রাজাকার, সে মুক্তিযোদ্ধা না, সে দেশপ্রেমিক না। যে একাত্তর ভুলে যায়, যে বড় নেতা, যে একাত্তর ভুলে যায়, যিনি একাত্তর দেখেছে, যার বাপ দেখেছে বা দাদা দেখেছে, তারপরেও যদি একাত্তর যে ভুলে যায়, সে এই দেশপ্রেমিক না, তার রাজনীতি করা উচিত না। সহজ কথা, সে জি, যেই হোক, যে দলেরই হোক। জি। স্পষ্ট। তিনি আরেকটা কথা বলছেন, মানে সংসদের বিষয়গুলো একটু তুলে নিয়ে কথা বলতে চাই। তিনি ছায়া মন্ত্রিসভা গঠন প্রসঙ্গে আনছেন, যেটি জামাত আসলে বলেছিল আগেই, যে প্রতিশ্রুতি ছিল তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবে। এখন তিনি বলছেন জামাত ছায়া মন্ত্রিসভা গঠন করেছে, এটি দায়িত্ববোধ বাড়ে এক, এতে এটির একটা বলছেন, এবং দ্বিতীয় হচ্ছে মন্ত্রী মন্ত্রী একটা ভাব হয়, উজিরে খামোখা বলে তিনি আখ্যায়িত করছেন। এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। না, ওনার ভাষায় আমি বলবো না। তবে ছায়া মন্ত্রী পরিষদ যদি করে বিরোধী দল, তারা করতে পারে আলাদা। কিন্তু তাদের এই ছায়ামন্ত্রী পরিষদ করার একটা উদ্দেশ্য হলো প্রত্যেকটা মিনিস্ট্রিতে যাবে, ফাইল খুলে দেখতে চাইবে। সেটা হয় পার্লামেন্টের ডেমোক্রেসি। আপনার যা জানতে ইচ্ছে করে পার্লামেন্টে নোটিশ করেন, পার্লামেন্টে জবাব দিবে। গণতান্ত্রিক মন্ত্রীরা জবাব দিবে, আপনি নোটিশ করলে তো জবাব পাচ্ছেন। আপনি ফাইল ধরে টানা হাঁচড়া করবেন না? বলেন। একবার ফরেন মিনিস্ট্রিতে উপদেষ্টা চাইছিল প্রথম, হুম। যে উপদেষ্টা প্রতিমন্ত্রী মর্যাদায়। হ্যাঁ, তখন এটা নাকচ করে দেওয়া হয়েছে। বলেন আপনি অপোজিশন থেকে কেন প্রতিমন্ত্রীর মর্যাদায় দেওয়া হবে ফরেন মিনিস্ট্রিতে? ফরেন মিনিস্ট্রিতে যা দেশকে ফাইল টানাটানি করবে। এখন ধরেন মিনিস্টার একটা সাইন করলো, একটা ফাইল সাইন করতেছে, ওনাকে দিতে হবে নাকি? ওদের ছায়ামন্ত্রী মন্ত্রী পরিষদের যে টার্গেটটা তো অসৎ, টার্গেটটা সঠিক না। কারণ আমার মতো বক্তব্য হচ্ছে যে গণতন্ত্রে যদি বিশ্বাস করেন, গণতান্ত্রিক পলিটিক্সে যদি বিশ্বাস করেন, পার্লামেন্ট আছে, আপনি পার্লামেন্টে নোটিশ করেন, আপনি যে কোনো কিছু নোটিশ করেন, আপনি উত্তর পেয়ে যাবেন। আবার যদি তাও না পান, হুম। তথ্য কমিশন আছে, তথ্য কমিশনে চিঠি দেন, তথ্য কমিশন আপনাকে সাপ্লাই দিবে, সমস্যা নাই। আপনার ছায়ামন্ত্রী পরিষদ করে মিনিস্ট্রিতে ঢুকতে দেবেন, যাবেন কেন? তাহলে সরকার চালাবে কে? সরকার থেকে দুই 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 পার্টি চালাবে, অপোজিশন এবং সরকার দুজন মিলে সরকার চালাবে। সরকারি দল সরকার চালাবে। তাদের যদি কোনো কোনো কিছু জানার দরকার থাকে, তারা সংসদে বিধিবিধান আছে, নোটিশ করবে, প্রশ্ন উত্তর দিবে, উত্তর পাবে তারা। জি। বলেন। আর মানে ছায়ামন্ত্রী সভা সম্পর্কে আপনি বলছেন, আপনি এটার একটা কড়া সমালোচনা করছেন, মানে একটু সংসদের কথাতে একটু জামাতের প্রসঙ্গও আসি। সেদিন ব্যারিস্টার পার্থ খুব সমালোচনা করলেন বিষয়টায়, যে জামাতের আমির তিনি সংসদে মিষ্টি মিষ্টি কথা বলেন, ঐক্যের কথা বলেন, কিন্তু সংসদের বাইরে তার নেতারা যেভাবে, মানে তার জোটের নেতারা যেভাবে কথা বলেন, মানে এমনকি দেখলাম যে প্রধানমন্ত্রীকে কুলাঙ্গারও বলেছেন ওই জোটভুক্ত একজন নেতা। এরকমটা হচ্ছে। আবার এখন দেখছি তারা সমাবেশ মহাসমাবেশ করবার প্রস্তুতি নিচ্ছে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে, 11 দলীয় ঐক্য। এটি আসলে তিনি, মানে এটি আসলে জামাতের এই রাজনীতিকে কিভাবে দেখেন? সংসদে ঐক্য বা আমির এটা ঐক্যের কথা বলছেন, আমির মিষ্টি কথা বলছেন, আর অন্যরা বলছেন তিতা কথা বা ঝাঁঝালো কথা। আমির বলছেন না, ঠোঁটে মধু লাগানোর আপনি কথা, সুন্দরবনের মধু লাগানোর কথা, আর ওদিকে মরিচের ঝাঁঝালো মরিচ ভুলে মধু লাগানোর কথা, ওদিকে কুলাঙ্গার বলছেন তার নেতারা। এটিকে আপনি কিভাবে দেখেন? না, না, এটার ব্যাখ্যা হচ্ছে কুলাঙ্গার শব্দের অর্থ জানেন না। যার কথা বলছেন তার বাবার যদি মুক্তি জিয়র রহমান না দিত, তার জন্ম হইতো কিনা সন্দেহ আছে। সে কুলাঙ্গারে বলতেছেন, কুলাঙ্গার অর্থ সে বোঝে না, কুলাঙ্গার অর্থ সে বোঝে না। প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলে, এটা কোনো ভাষা হলো? রাজনৈতিক ভাষা হলো? তাকে এখন গণতান্ত্রিক চর্চা করতে চাই, এটা নিয়ে একটা আলোচনা সমালোচনা হবে, হয়তো এই কারণে গ্রেপ্তার হয়নি। হুম। সে তো এই কথা বলে পরে গ্রেপ্তার হওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো এক। দুই নম্বর হচ্ছে যে ধরেন সংসদে
সংসদে আমার কথা হলো সংসদের যে সিস্টেম, সংসদের যে নর্মস, এটা তো মানতে হবে। সংসদ বয়কট করতে পারে, ওয়াকআউট করতে পারে, কোনো সমস্যা হুম, নেই। সংকটে সংসদ থেকে আপনি শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে পারেন, তাতেও সমস্যা নেই। কিন্তু যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে গরম পানি আছে না, টিয়ার গ্যাস আছে না, সাউন্ড গ্যাস আছে না, জেলখানা আছে না, তারপরে নিজে বসে থেকে আইন করে গেছে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, সুখ সুখ লাগছে, হ্যাঁ বসেছিল, জামাতের লোকরা বসেছিল। তারা ভাবছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। আরে তারা বুঝতেই পারে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানে তোর আন্দোলন করার স্কোপ নাই। এখন মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাক না, এই আইন তো প্রথমে তাদের উপরে বর্তাবে, হুম। এটা আমার হয়েও তো ধারণা। ছিল, হয়েও তো হ্যাঁ, ছিল, হ্যাঁ, তাদের উপর হ্যাঁ। তো বর্তেও এই ছিল। জন্য, হুম, এবং এই জন্য আপনি খেয়াল করে দেখেন, 4 তারিখে, গত 4 তারিখে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে একটা মিছিল বেরোবে, খুব শান্তিপূর্ণ মিছিল, কাকরাইল পর্যন্ত গেছে, আবার কাকরাইল থেকে চলে আসছে। এইভাবেই তারা সমাবেশ করুক, যাই করুক, আপনি দেখেন তারা ধরা খায় আছে। তারা কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনী সেই 1M এর মতো পেট্রোল পাম্প পোড়ায় দেওয়া, আপনার আপনার আগুন লাগায় দেওয়া, পোর্ট পোর্ট অচল করে দেওয়া, এই আন্দোলনে তারা যেতে পারবে না। গেলেই বিপদ আছে, কয়ে দিলাম বিপদ আছে। আর জামাত এবং এনসিপি আলাদা কিছু না, এক এক সত্তা, এক সত্তা। সুতরাং এটা আলাদা কিছু না। ওই আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ মানে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করছে, সেখানে কিন্তু এনসিপি কিন্তু বেরিয়ে আসছিল। এনসিপি অর্থাৎ জামাত যে না, তারা যে আলাদা দল, এটা প্রমাণ করার জন্য আসছে। আসলে এনসিপির নেতারা তো সব জামাতেরই প্রোডাক্ট, হুম। জামাতের বিটিম, জামাতের বিটিম, আলাদা কিছু না। তো এখন আপনি দেখেন, আগে এই এনসিপি তখন বৈষম্য বিরোধী ছাত্র ছিল, তাদেরকে মব হিসেবে তাহলে তো মানে ব্যবহার করতে জামাতকে করে তো করে। খুবই মানে খুবই একটা দারুণ রকমের একটা প্রভাবশালী দল মনে হচ্ছে, কারণ আওয়ামী লীগে গুপ্ত, সেখানে জামাত, বিএনপির 20% জামাত, আপনি আমার আগের অনুষ্ঠানে বলেছেন স্থায়ী কমিটিতেও নাকি জামাতের মানুষজন আছে, মানে সেখানে আছে, জামাত, এনসিপি জামাত, জামাত নিজে তো জামাতই বটে, মানে সব তো জামাতই জামাত। জামাতের ছোটখাটো পার্টি আছে। আপনি যে কুলাঙ্গার বলছেন না, তার একটা আলাদা পার্টি আছে। হুম, তাকে ফিট করা হয়, তাকে পয়সা দেওয়া হয়, এবং সে রাজনীতি করে শুধু কথা বলানোর জন্য। এরকম ছোট ছোট দল আছে। আবার প্রত্যেকটা দলের ভিতরেও অনুপ্রবেশকারী আছে জামাতের। জামাত তো সার্বজনীন রাজনৈতিক দল না। হুম, আপনি দেখেন, যতগুলো এনজিওর মতো দল, অনেক প্রতিষ্ঠান তাদের আছে, একটি প্রতিষ্ঠানে জামাত সমর্থক ছাড়া চাকরি করতে পারে। এবং ওই প্রতিষ্ঠানে যারা চাকরি করে, তারা কিন্তু জামাতকে চাঁদা দিতে হয়, হুম, প্রত্যেক মাসে বেতন পাওয়ার পরে চাঁদা দিতে হয়, 500 টাকা, 2000 টাকা চাঁদা দিতে হয়। এই যে আমি শুনলাম, একজন ওপেন বলল, সে ইসলামিক ব্যাংকে চাকরি করে, তার জামাতের আমিরের গাড়ি কিনতে হবে, 2000 টাকা চাঁদা দিচ্ছে। 2000 টাকা, বলেন তো দেখি, কত প্রতিষ্ঠান আছে, তাহলে কত টাকা উঠছে বলেন। হুম। অর্থাৎ এটা আমি এই জন্য বলছি, এটা সার্বজনীন দল নাই, একটা প্রবচন আছে, কথা চালু আছে, যে জামাত যখন কোরবানির গরু কোরবানি দেয়, তখন ওই জামাতের গরিব লোকটাকে খোঁজ করে, আপনারা খোঁজ করবে না, আমারে হুম। খোঁজ করবে, হ্যাঁ, তাদেরকে দেয়। সুতরাং এটা তো সার্বজনীন দল না। সার্বজনীন দল অর্থাৎ বাংলাদেশের 18 কোটি লোকের যদি দল হতো, তাহলে তারা গণতান্ত্রিক রাজনীতি, গুপ্ত রাজনীতি না করে তারা যদি রাজনীতি করতো, কোনো সমস্যা ছিল না। কিন্তু দল তো শুধুমাত্র তাদের সমর্থকের জি, দল, সেখানে অন্যরা সাপোর্ট দিতে যাবে কেন? স্পষ্ট। তাই না? এই আপনার জন্য ভোটও দেয় না। আপনার বিশ্লেষণ স্পষ্ট।